গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন করে উত্তেজনা। ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে ইরান। বিক্ষোভে হাজারো মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করলেন খামেনি। নীল নদে পানি বণ্টনে ট্রাম্পকে স্বাগত জানালো মিশর ও সুদান। সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা। এবং ইন্দোনেশিয়ায় 10 আরোহী সহ বিমান নিখোঁজ, ধ্বংসাবশেষ উদ্ধার। পাকিস্তানে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 5। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে বিরোধিতার জেরে ইউরোপের 8 মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি। এই ঘোষণাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরফাত ইয়াসার। গ্রিনল্যান্ড ইস্যুতে কূটনৈতিক বিরোধ এবার রূপ নিচ্ছে বাণিজ্যিক সংঘাতে। ইউরোপের 8 মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সহ মিত্র 8 দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব ধরনের পণ্যের ওপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকে এই শুল্ক বাড়িয়ে 25% করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান তিনি। এদিকে গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সফরকে অজানা উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ট্রাম্প অভিযোগ করেন, দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে। তার দাবি, 150 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। এদিকে ট্রাম্পের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে পিছু হাঁটবে না জানিয়ে তারা ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছে। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইউরোপের এই টানাপোড়েন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, আরটিভি। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন জার্মানি। গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে উত্তেজনা তৈরি করেছেন, এতে পরিস্থিতি আরও খারাপ হলে আসন্ন 2026 সালের বিশ্বকাপ বয়কট করতে পারে বলে সতর্ক করেছে দেশটি। জার্মানির সংসদ সদস্য ইউগেন হার্ট বলেন, এই ভাবনা শেষ বিকল্প হলেও এটি ট্রাম্পকে চাপ দেওয়া এবং বিষয়টির গুরুত্ব বোঝানোর উপায়। বিশ্বকাপ ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বয়কটের হুমকি কার্যকর বার্তা হতে পারে বলেও জানান ইউগেন হার্ট। যৌথভাবে 2026 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে ইরান। এই মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেন, বিক্ষোভ চলাকালে জনগণের হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হওয়ায় এবং ইরানিদের ওপর অপবাদ আরোপের জন্যই ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে তেহরান। শনিবারে ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে খামেনি বলেন, বিদেশিদের মদদে চালানো সহিংসতায় নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2 সপ্তাহ ধরে ইরানের রাজপথে চলে টানা বিক্ষোভ। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া আন্দোলন পরিণত হয় রাজনৈতিক অস্থিরতায়। সে বিক্ষোভ পরিস্থিতি নিয়ে এবার কড়া ভাষায় বক্তব্য দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোই সহিংসতা উস্কে দিয়েছে। খামেনির দাবি, বিদেশি ষড়যন্ত্রের কারণে বিক্ষোভে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের। বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই জড়িয়ে পড়েছিলেন। তিনি প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে বক্তব্য ও হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকেই তিনি বিক্ষোভকারীদের উৎসাহ দিয়েছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বিক্ষোভ উস্কে দিয়েছেন।
খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রিমিনাল আখ্যা দিয়ে বলেন, ওয়াশিংটনের এবারের ভূমিকা ছিল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয়, তবে যুদ্ধ এড়াতে চাইলেও দায়ীদের শাস্তি নিশ্চিত করার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ এ নেতা। সরকারিভাবে এখনও নির্ভুল হতাহতের সংখ্যা প্রকাশিত হয়নি, তবে মানবাধিকার সংগঠন HRNA বলছে নিহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছে প্রায় 3000 বিক্ষোভকারী। ইরান সরকারের দাবি, বিক্ষোভকারীরা 250টিরও বেশি মসজিদ ও চিকিৎসা স্থাপনায় অগ্নিসংযোগ করেছে, যদিও বিরোধীরা বলছে শান্তিপূর্ণ আন্দোলন দমন করতেই এসব অভিযোগ তোলা হচ্ছে। এদিকে 8 দিনের ইন্টারনেট ও SMS সেবা বন্ধ রাখার পর ধাপে ধাপে যোগাযোগ ব্যবস্থা চালু করছে সরকার। ইমতিয়াজ আহমেদ, RTV। গাজার পুনর্গঠন ও অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা তদারকি করতে বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের নেতৃত্বাধীন এই বোর্ডে থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এছাড়াও বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাকেও এই পর্ষদের সদস্য রাখা হয়েছে। আরেকদিকে বোর্ড অফ পিসে যোগ দিতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নীল নদের পানি বন্টন ও বিতর্কিত গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে মিশর ও সুদান। দীর্ঘদিনের এই বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্রের নতুন করে সক্রিয় হওয়ার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে দুই দেশ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ইথিওপিয়া গত বছরের 9 সেপ্টেম্বর নীল নদের উপর নির্মিত গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম উদ্বোধন করে। প্রায় 14 বছর সময় নিয়ে নির্মিত এই বাঁধের পানি ভরাট ও পরিচালনা পদ্ধতি নিয়ে ভাটির দেশ মিশর ও সুদানের সঙ্গে ইথিওপিয়ার বিরোধ দীর্ঘদিনের। এই অঞ্চলের পানির প্রধান উৎস নিয়ে তাই মিশর, ইথিওপিয়া ও সুদানের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে উত্তেজনা। এবারে সেই উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে মিশর ও সুদান। বিশেষ করে আলোচনার কেন্দ্রে থাকছে বহুল আলোচিত গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম GRD। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি নীল নদকে মিশরীয় জনগণের জীবনরেখা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের নীতিমালার ভিত্তিতে কোনো পক্ষের ক্ষতি না করে যৌথ স্বার্থ রক্ষা করে আলোচনা অগ্রসর হতে চায় মিশর। সিসি আরও জানায়, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি চিঠিও পাঠিয়েছেন। সেখানে নীলনদ নিয়ে আগ্রহের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি মিশরের পানি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্পের মধ্যস্থতার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন এবং ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে মিশর। এদিকে সুদানও যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে সুদানের সার্বভৌম কাউন্সিলের চেয়ারম্যান ও সামরিক বাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান বলেন, ট্রাম্পের মধ্যস্থতার লক্ষ্য হলো এমন একটি টেকসই ও গ্রহণযোগ্য সমাধান বের করা যা সব পক্ষের অধিকার সংরক্ষণ করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে। এর আগে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প জানায়, নীল নদ নিয়ে দীর্ঘদিনের বিরোধে মিশর ও ইথিওপিয়ার মধ্যে মধ্যস্থতা পুনরায় শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। 6650 কিলোমিটার দীর্ঘ নীল নদ আফ্রিকার 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হলেও পানি বণ্টন নিয়ে সবচেয়ে বেশি টানাপোড়েন ইথিওপিয়া, মিশর ও সুদানের মধ্যে। নীলনদ শুধু একটি নদী নয়, মানব ইতিহাসের অন্যতম প্রাচীন সভ্যতার জন্মস্থল। এই নদীকে কেন্দ্র করে প্রায় 3000 বছর ধরে বিকশিত হয়েছিল মিশরীয় সভ্যতা। সেই নীলনদকে ঘিরে আজও চলছে আধুনিক বিশ্বের অন্যতম জটিল ভূরাজনৈতিক বিরোধ। আব্দুল মালেক, RTV। বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। 647 স্কোর নিয়ে শহরটি বাতাসের মান ও বিপজ্জনক বলে অভিহিত করেছে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ু মান নির্ধারণ সংস্থা IQAir। আর 276 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার বাতাসের মান খুব অস্বাস্থ্যকর বলে বিবেচিত হচ্ছে। IQAir এর দেওয়া তথ্য দেখা যায়, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় 339 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া 232 স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা, আর পঞ্চম স্থানে রয়েছে চীনের চ্যাংডু, যার স্কোর 225।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার মাকাসারের কাছে দক্ষিণ সুলাওয়েসির এক পাহাড়ে বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান উদ্ধারকর্মীরা। তবে বিমানে থাকা 10 জন যাত্রী ও ক্রুর সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে আকাশপথে ও স্থলপথে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় মাকাসার অনুসন্ধান ও উদ্ধারকারী দল। এর আগে শনিবার বিকেলে যোগ্যাকর্তা থেকে সুলাওয়াসির দ্বীপের মাকাসার শহরের উদ্দেশ্যে যাত্রাকালে হঠাৎ করে উড়োজাহাজটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্টের একটি ATR 42-500 টার্বোপ্রপ বিমান ছিল। পাকিস্তানের করাচিতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও কয়েকজন। স্থানীয় সময় রাত 10টায় সেখানকার MA জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা নামক একটি শপিং মলে এই ঘটনাটি ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় বার্তা সংস্থা দ্য ডন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মলের ভিতরে বিপুল পরিমাণ পোশাক, আমদানি করা কাপড় এবং প্লাস্টিকের সামগ্রী মজুদ ছিল। ফলে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে উপরের তালাগুলোতে ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। সংবাদ শেষ করব জাপানের ইয়ামানৌচি শহরের জিগোকুদানি মাঙ্কি পার্কের অদ্ভুত এক দৃশ্যের খবর দিয়ে। জাপানের ইয়ামানৌচি শহরের জিগোকুদানি মাঙ্কি পার্কে দেখা মিলেছে এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্যের। বরফে ঢাকা পাহাড়ের মাঝখানে গরম ভূগর্ভস্থ পানির প্রাকৃতিক পুকুরে গোসল করছে একদল বানর। খুব কাছ থেকে তা উপভোগ করছেন পর্যটকরা, যা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বরফে ঢাকা পাহাড়ের মাঝখানে ভূতাপীয়ভাবে উত্তপ্ত ভূগর্ভস্থ পানির প্রাকৃতিক পুকুরে ভিজছে কিছু বানর। এই অদ্ভুত দৃশ্যের দেখা মিলেছে জাপানের ইয়ামানৌচি শহরের জিগোকুদানি মাঙ্কি পার্কে। এই প্রাকৃতিক পুকুরে বানরের এই দৃশ্য উপভোগ করতে এসেছেন পর্যটকরা। শীতকালে পাখি, হরিণ বা অন্য যে কোনো প্রাণীকে সচরাচর এভাবে দেখা যায় না, কিন্তু জাপানি এই ম্যাকাক বানররা বরফের মধ্যে আরাম করে গোসল করছে জিগোকুদানি মাঙ্কি পার্কে, যা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। প্রাণীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি তাদের সম্মান জানাতে এবং তাদের জন্য পর্যাপ্ত দূরত্ব বজায় রাখতে। তাই আমি খুব কাছাকাছি যাচ্ছি না, শুধু দূর থেকে দেখছি এবং সুন্দর মুহূর্ত উপভোগ করছি। এটি আমার জন্য বেশ ভালো অভিজ্ঞতা। ওয়াও, এটি সত্যিই অসাধারণ। বানর আর বরফ একসাথে, আমার কাছে এটি কল্পনাতীত। মনে হয়নি কখনো এমন দৃশ্য দেখা সম্ভব হবে। এটি সত্যিই অসাধারণ। নিজেকে ভাগ্যবান মনে করছি, কারণ ফ্রান্সে এমন সৌন্দর্য দেখা যায় না। এখানে থাকতে পেরে আমরা খুব খুশি। এত কাছ থেকে বানরদের ছবি তোলা খুব সহজ, যা সত্যিই দারুণ। আমাদের দেশে প্রকৃত শীত নেই, তাই শীতকালে বরফের মধ্যে বন্যপ্রাণী তেমন দেখা যায় না। তাই এখানে বানরদের এইভাবে দেখাটা আমাদের কাছে এক বিশেষ ও অনন্য অভিজ্ঞতা। পাশাপাশি প্রাণীদের সম্মান জানানো হচ্ছে, এটিও বেশ ভালো। দেখতে পাচ্ছি পার্কে অনেক গবেষকও আছেন। পার্কের এই কর্মকর্তা জানান, এখানে বানররা সম্পূর্ণ মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে। পর্যটকরা নিরাপদ দূরত্ব থেকে বানরদের প্রাকৃতিক জীবন ও গরম পানিতে গোসলের আনন্দ উপভোগ করতে পারেন। অন্যান্য চিড়িয়াখানায় প্রাণীদের সাধারণত খাঁচা বা সীমিত স্থানে দেখা যায়, কিন্তু এখানকার সবকিছু প্রাকৃতিক এবং শান্ত পরিবেশ। তাই আপনি এখানে মুক্ত পরিবেশে বন্য বানরদের পর্যবেক্ষণ করতে পারবেন। 1964 সালে শুরু হয় এই পার্কটি শুধু পর্যটক নয়, গবেষক ও ফটোগ্রাফারদেরও আকর্ষিত করে। এটি জাপানের একমাত্র স্থান যেখানে বানরদের উত্তপ্ত ভূগর্ভস্থ পানির প্রাকৃতিক পুকুরে গোসল করতে দেখার সুযোগ পাওয়া যায়। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।